পলাতকদের ভারতের মাটিতে কথা বলতে দেয়া বাংলাদেশের জন্য উদ্বেগের বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। শেখ হাসিনাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ভারত, অভিযোগ রিজভী। রাজধানীর চারদিকের নদী রক্ষায় প্রধানমন্ত্রীর নির্দেশনা, সাক্ষাৎ আর উপহারে স্বপ্ন পূরণ, রংপুরের স্কুল ছাত্রী আর রাজধানীর এক নিরাপত্তা কর্মী। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল শিবির সংঘর্ষে উদ্বেগ আর আতঙ্ক সাধারণ শিক্ষার্থীদের মধ্যে। জুলাই অভ্যুত্থানের পরও পুরনো চিত্র বজায় থাকায় হতাশা। সংকট কাটার বার্তা, গ্যাস আর বিদ্যুৎ সরবরাহে এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু। দু একদিনের মধ্যে স্বাভাবিক হবে সারা দেশে আসা জ্বালানি মন্ত্রী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারতে বসে পলাতক ফ্যাসিস্টদের কথা বলা ও কর্মকাণ্ডের সুযোগ দেয়া বাংলাদেশের মানুষের জন্য উদ্বেগের বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। বলেন, কূটনৈতিক ভাষায় একটি দেশকে যতটুকু বলা যায় বাংলাদেশ তা বলছে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ দল মত নির্বিশেষে ভারত বাংলাদেশ সম্পর্কের উন্নয়ন চায়, কিন্তু ভারতের মাটিতে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড বন্ধ না করলে তা উদ্বেগ তৈরি করে। প্রতিমন্ত্রী আরও বলেন, স্বৈরাচারী ও সাজাপ্রাপ্তদের এখনও ভারতের মাটিতে কাজ চালিয়ে যেতে দেবে কি না তা ভারতকে ভাবতে হবে। ভারতের সাথে বহুমাত্রিক সম্পর্ক আছে বাংলাদেশের, তা অব্যাহত আছে ও থাকবে। ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রী যাবেন কিনা তা তার ব্যস্ততার উপর নির্ভর করছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। স্বৈরাচারী ফ্যাসিবাদী সাজাপ্রাপ্ত আওয়ামী লীগের লোকজন এবং আওয়ামী লীগের প্রধান যদি এই ধরনের ষড়যন্ত্রমূলক কাজকর্ম চালিয়ে যেতে থাকে এবং সেটা যদি ভারত সরকার এখনই বন্ধ না করে, এই মুহূর্তে বন্ধ না করে, তাহলে অবশ্যই সেটা বাংলাদেশের জনগণের জন্য একটা উদ্বেগের জায়গা তৈরি করে। আমরা চাই যে আমাদের সম্পর্ক, ভারতের সাথে আমাদের অনেক ইস্যু আছে, আমাদের দুই দেশের দ্বিপাক্ষিক অনেক ইস্যু আছে, যেগুলো আলোচনার মাধ্যমে, ডায়ালগের মাধ্যমে, বৈঠকের মাধ্যমে সমাধান করতে হবে, সমাধানের প্রয়োজন আছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারত আবারও শেখ হাসিনাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। আর মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, জুলাই যোদ্ধা পরিচয় একটি দল রাজনীতির দোকান খুলে বসেছে। অন্তর্বর্তী সরকারের সময় ভোগ করা ক্ষমতা হারিয়ে তারা পাগল প্রায়। আহমেদ সরোয়ার রিপোর্ট। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে শহীদ পরিবারের মাঝে অনুদান বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে শহীদ জুলাই স্মৃতি সংসদ। এতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রী উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, ৫ আগস্ট শেখ হাসিনার সংবাদ সম্মেলন করা উদ্দেশ্য প্রণোদিত। এর মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে অপমান করা হয়েছে। অপরাধী সে এখানে আদালতের মুখোমুখি হবে, বিচারের মুখোমুখি হবে, কিন্তু তাকে সেখানে ফিরিয়ে দেয় না। এখন সেখান থেকে তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হচ্ছে। যদি তাদের এখানে যদি গ্রিন সিগন্যাল না থাকে এবং আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয় সেখান থেকে এই ব্যাপারে আপত্তি দিয়েছে, প্রতিবাদ জানিয়েছে, কিন্তু তারা কথা শোনেনি। শেখ হাসিনাকে দিয়ে ইচ্ছা মতো তারা দেশ তাদের মতো নিয়ন্ত্রণে রাখতে পেরেছিল, এখন তো নিয়ন্ত্রণে রাখতে পারবে না। এই কারণে তারা খুবই অসন্তুষ্ট। এই কারণে আবার হাসিনাকে টুলস হিসাবে, একটা যন্ত্র হিসাবে ব্যবহার করার চেষ্টা করছে বাংলাদেশে। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন অভিযোগ করেন, জুলাই গণ অভ্যুত্থান দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠানে ন্যাক্কারজনকভাবে কিছু ব্যক্তি ঝামেলা করার চেষ্টা করে। ক্ষুদ্র স্বার্থে তারা কূটনীতিকদের সামনে দেশকে ছোট করেছে। সেখানে যে প্রদর্শনীটি করা হয়েছিল তথ্যচিত্র, সেটা কয়েক মিনিটের এবং সেই অনুষ্ঠানটিকে কেন্দ্র করে এটা কোনো ইতিহাসকে লিপিবদ্ধ করা হচ্ছিল না। তাদের যে অবদান সেটাকে তো আমরা কোনোদিনও অস্বীকার করি নাই, করবও না। যে কোনো অজুহাতেই তারা সেদিন গতকালকে গোলযোগ করবে, এই ধরনের একটা পরিকল্পনা শুধু ওই রাষ্ট্রীয় অনুষ্ঠানে না, সারা দেশের বিভিন্ন স্থানে তারা এটি করেছে। জুলাই গণ অভ্যুত্থান কোনো এক ব্যক্তি, কোনো একটি দল বা কোনো একটি গোষ্ঠীর ছিল না। এককভাবে কোনো গোষ্ঠী বা কোনো ব্যক্তিবর্গ যদি এটার কৃতিত্ব নিয়ে সেটিকে রাজনীতি করতে চায়, আমি বলবো যে সেটা কোনো রাজনীতি হতে পারে না। সেই রাজনীতি আসলে সেটা রাজনীতি নয়, সেটা একটা দোকান খুলে বসার মতো বলতে হবে। আমি শহীদ পরিবারদের, মায়েদের কাছ থেকে, বাবাদের কাছ থেকে যারা সন্তান হারিয়েছে যে ধরনের অভিযোগ পেয়েছি, এগুলা যদি এখন আমি বলি, তাদের রাজনীতির রং আর থাকবে না। ক্ষমতার লোভে লালায়িত হয়ে তারা যে
অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে ক্ষমতা ভোগ করেছে, আজকে সেই ক্ষমতা হারিয়ে তারা পাগল হয়ে প্রায় হয়ে গিয়েছে। এবং এর আগে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের 31তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। পরে সাংবাদিকদের রুহুল কবির রিজভী অভিযোগ করেন, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত না দিয়ে তাকে রাজনীতি করার সুযোগ করে দিচ্ছে ভারত। এটি জাতীয় সার্বভৌমত্বের প্রতি অপমানজনক আচরণ। রাজনৈতিক বক্তব্য আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। দুর্ভাগ্যজনক। বুড়িগঙ্গা সহ রাজধানী ঢাকার চারপাশের নদীগুলোর দূষণ রোধে দ্রুত একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন রংপুরের এক স্কুল ছাত্রী আর রাজধানীর এক নিরাপত্তা কর্মী। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষা এবং রাজধানী সংলগ্ন অন্যান্য নদীর বর্তমান পরিবেশগত অবস্থা, দূষণের উৎস, বিদ্যমান চ্যালেঞ্জ এবং দীর্ঘমেয়াদী সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে। বিশেষ করে শিল্প কলকারখানায় অপরিশোধিত বর্জ্য নদীতে নিঃসরণ, অপর্যাপ্ত পয় নিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থা, খালগুলোর নাব্যতা হ্রাস এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় দুর্বলতাকে নদী দূষণের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এরপর পরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে। বৈঠকে বুয়েটের উপাচার্য ও পুরকৌশল বিভাগের শিক্ষক ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম দেশের নদী ও খালপাড়ের ভাঙন রোধ, উপকূলীয় বাঁধ সংরক্ষণ, চরাঞ্চল ও হাওরের সড়কের পাশে কংক্রিটের ব্লক ও জিও ব্লকের পরিবর্তে পরিবেশ বান্ধব ও টেকসই বিন্না ঘাস ব্যবহারের উপর একটি প্রতিবেদন উপস্থাপন করেন। এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্ন পূরণ হলো রংপুরের গঙ্গাচড়া উপজেলার ৫ম শ্রেণীর শিক্ষার্থী অনুশ্রী রায়ের। গত ১৫ জুলাই বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ প্রদান অনুষ্ঠানে পদক গ্রহণের সময় অনুশ্রী প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তার এক কর্মকর্তার হাতে একটি চিঠি তুলে দেয়। চিঠিতে সঙ্গীত চর্চায় সহযোগিতার জন্য একটি হারমোনিয়াম এবং প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছার কথা জানায়। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যার আমাদেরকে পুরস্কার দিয়েছিল, সেই সময় আমি তাকে একটি চিঠি দিয়েছিলাম। তার হাতে দিতে পারিনি, তবে তার সচিবকে দিয়েছিলাম, পার্সোনাল সচিবকে দিয়েছিলাম। আজকে ওনার সঙ্গে যে কথা বলতে পেরেছি, মানে ওনার যে কথা শুনতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বড়। একই দিনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তাবিউল ইসলাম রাকিব নামে এক নিরাপত্তা কর্মী। রাকিব রাজধানীর কুড়িল বিশ্ব রোড এলাকায় একটি বেসরকারি ভবনের নিরাপত্তা প্রহরীর কাজ করেন। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। নৌবাহিনীর সাবেক প্রধান ও সাবেক মন্ত্রী অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও ইসলামী আলোচনা সভা হয়েছে রাজধানীর ধানমন্ডিতে। বৃহস্পতিবার বাদ মাগরিব মরহুমের নিজ বাসা মাহবুব ভবনে তার পরিবারের পক্ষ থেকে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান, শহীদ মাহবুব আলী খানের কন্যা ডাক্তার জোবায়দা রহমান ও নাতনি ব্যারিস্টার জাইমা রহমান সহ মরহুমের পরিবার ও আত্মীয় স্বজনরা। দোয়া মাহফিল ও ইসলামী আলোচনায় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মন্ত্রিপরিষদের সদস্য, জাতীয় সংসদের চিফ হুইপ, সংসদ সদস্য সহ সামরিক বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। একই সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেও মোনাজাত করা হয়। অবশেষে কারিগরি ত্রুটি মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। ফলে এক সপ্তাহ পর পরিস্থিতির উন্নতি হওয়ায় নাগরিক জীবনে ফিরেছে স্বস্তি। কারিগরি ত্রুটি মেরামত শুরুর এক সপ্তাহ পর কক্সবাজারের মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালের একটি বয়লার বুধবার রাতে চালু হয়েছে। এর মাধ্যমে মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে আবারও গ্যাস সরবরাহ শুরু হয়েছে। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন জানান, মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালের একটি বয়লারে দুর্ঘটনা ঘটেছিল। দেশীয় বিদেশি প্রকৌশলীদের অক্লান্ত পরিশ্রমে তা মেরামত হয়েছে। এতে গতরাত থেকেই পরিস্থিতির উন্নতি হয়েছে। তিনি জানান, টার্মিনালে 2টি বয়লারের মধ্যে একটি চালু হওয়ায় বন্ধ থাকা 450 মিলিয়ন ঘনফুট গ্যাসের যোগান 200 থেকে 250 MMCFD বেড়েছে। ফলে পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রাম অঞ্চলে
গ্যাস সরবরাহ অব্যাহত রাখা সম্ভব হয়েছে। দু একদিনের মধ্যে দেশে চলমান গ্যাস সংকট সরবরাহ সংকট কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক হবে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বৃহস্পতিবার সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংকট নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। মন্ত্রী বলেন, গ্যাস সঞ্চালন আবারও শুরু হলে ধীরে ধীরে পাইপলাইনে চাপ বাড়বে এবং বর্তমানে যে সংকট তৈরি হয়েছে তা থেকে উত্তরণ সম্ভব হবে। গ্যাস সংকটের কারণে দেশে লোডশেডিং বেড়েছে স্বীকার করে মন্ত্রী বলেন, গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে স্বাভাবিক হবে বিদ্যুৎ পরিস্থিতিও। মন্ত্রী আরও জানান, বিদ্যুতের অতিরিক্ত বিল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব অভিযোগ উঠেছে যাচাই করে তার বেশিরভাগেরই প্রমাণ মেলেনি। এফএসআরে এখনো ফ্রিজিং চলতেছে, আশা করি বিকালের মধ্যে ফ্রিজিং শেষ হয়ে যাবে। ফ্রিজিং শেষ হয়ে গেলে বিকাল থেকে গ্যাস সঞ্চালন আবার শুরু হবে এবং সঞ্চালন শুরু হয়ে গেলে আস্তে আস্তে আমাদের যেখানে প্রেশার কমে গেছে প্রেশারটা উন্নত হবে এবং মোটামুটি যে সমস্যার মধ্যে পড়েছি সে মধ্যে উত্তরণ করতে পারবো। কতদিন লাগবে স্বাভাবিক আগের মতো হইতে? স্বাভাবিক হতে 2-3 দিন লাগবে, মিনিমাম 2-3 দিন লাগবে। আগের পর্যায়ে চলে যাবে যে গ্যাস যে অ্যাভেলেবল, এটা বন্ধ হওয়ার আগে যেমন ছিল তেমনই হবে। জুলাই অভ্যুত্থানের পর যে শিক্ষাঙ্গনে সহনশীল রাজনৈতিক পরিবেশের প্রত্যাশা ছিল সেখানে আবারও ফিরে এসেছে সংঘাতের চিত্র। একদিনেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, সরকারি আলিয়া মাদ্রাসায় সংঘর্ষে জড়ায় ছাত্রদল ও ছাত্র শিবির। এছাড়া 3রা আগস্ট রাতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্র শিবিরের সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে এখনও থমথমে পরিবেশ বিরাজ করছে ঢাকার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে। ক্যাম্পাসগুলো উত্তপ্ত হওয়ায় উৎকণ্ঠা বাড়ছে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে। মেজবা রহমানের রিপোর্ট। মাত্র 24 ঘন্টার ব্যবধানে দেশে অন্তত 6টি শিক্ষা প্রতিষ্ঠানের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, মারামারির ঘটনায় আবার আলোচনায় এসেছে বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতি। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সরকারি মাদ্রাসা ই আলিয়া এবং ঢাকা কলেজে প্রতিদ্বন্দ্বী ছাত্র সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে শতাধিক। কোথাও একটি ব্যানারকে কেন্দ্র করে কোথাও আবাসিক হলের নিয়ন্ত্রণ, আবার কোথাও আধিপত্য বিস্তার ও সাংগঠনিক বিরোধীর জেরে পরিস্থিতি সহিংস রূপ নেয়, যাতে আতঙ্কিত সবাই। উত্তপ্ত পরিস্থিতি এবং অস্থিতিশীল হওয়ার কারণে শিক্ষার্থীদের একটা নিরাপত্তার বিষয় রয়েছে, তো যে কারণে হচ্ছে আমাদের পড়ালেখার এই ক্ষেত্রে বিঘ্ন ঘটে। আমরা চাই যে ক্যাম্পাসটি স্থিতিশীল থাকুক। পাবলিক বিশ্ববিদ্যালয়, আমাদের চিন্তা করতে হবে, এখানে পড়াশোনা করতে সবাই আসে, তো সেক্ষেত্রে ওদের নিরাপত্তাটা হচ্ছে সবার আগে। এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের হামলায় 70-এর বেশি শিক্ষার্থী আহত হয়েছে বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি রিয়াজুল ইসলাম। দোষীদের বিচার সহ 3 দফা দাবি তার। যে সকল বহিরাগত অছাত্র এবং ছাত্ররা যারা এই হামলার সাথে জড়িত আছে, বিশ্ববিদ্যালয়ের সকল সিসিটিভি ফুটেজ কালেক্ট করে তাদের বিচার নিশ্চিত করতে হবে। তবে যোগসু ভিপির এসব অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল। মবতন্ত্র কায়েম হইতো, তারই অংশ হিসেবে একটি উগ্র সংগঠন, সন্ত্রাসী সংগঠন শিবির মূলত মব করতে চেয়েছে, কিন্তু সাধারণ শিক্ষার্থীবৃন্দ তাদেরকে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে। ক্যাম্পাসের পরিবেশ সুস্থ দ্বারা রাখার ক্ষেত্রে জাতীয়ভাবে ছাত্রদল অতীত করেছে, প্রশাসনকে সহায়তা বর্তমানে করছে, ভবিষ্যতেও করে যাবে। কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল চায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস শান্তিপূর্ণ থাকুক, সব ধরনের শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী, সব ধরনের অঙ্গ সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আমরা শান্তিপূর্ণ ক্যাম্পাস গঠন করি। এখানে যে কোনো ধরনের বহুদলীয় অনেক মতামত থাকবে, সকল মতামতকে আমরা সাথে নিয়েই শুধুমাত্র আমরা ঐক্যের পথে আছি। ছাত্রদের নেতৃত্বে একটি সফল অবস্থানের পর আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র সংগঠনগুলোর মধ্যে এমন সংঘাত জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নকেই কঠিন করে তুলবে আশঙ্কা শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলের। মেজবা রহমান, বাংলা ভিশন, ঢাকা। বৃহস্পতিবার সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়ার প্রথম দিনেই শেরেবাংলা নগরের সাবেক গণভবনে নির্মিত জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ভিড় জমান দর্শনার্থীরা। তারা বলছেন, জুলাইয়ের স্মৃতি সংরক্ষণের মধ্য দিয়ে গণতন্ত্রের পথে জাতিকে সোচ্চার রাখতে এবং ভবিষ্যতে নতুন কারো হাসিনা হয়ে ওঠা ঠেকাতে এ ধরনের উদ্যোগ সহায়তা করবে। নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে বিস্তারিত।
চব্বিশের রক্তাক্ত জুলাইয়ের 2 বছর পূর্তিতে 5 আগস্ট সাবেক গণভবনে জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার থেকে জুলাই জাদুঘরের দরজা সবার জন্য খোলা হয়। এদিন বৃষ্টি বাদ সাধলেও জুলাইয়ের স্মৃতি রোমন্থনে বিরত রাখতে পারেনি দর্শনার্থীদের। 16 বছর ধরে ক্ষমতার মসনদে আসীন থাকা শেখ হাসিনার প্রিয় বাসস্থল গণভবন এখন দর্শনার্থীদের সামনে তুলে ধরছে তারই শাসনামলের ঘৃণিত সব অধ্যায়। ফুটিয়ে তোলা হয়েছে গণতন্ত্রের পথে দেশের মুক্তিকামী মানুষের সংগ্রামের ইতিহাস। ফ্যাসিবাদী শাসনামলে শেখ হাসিনা কিভাবে ষড়যন্ত্র করেছিল শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য, যা যা ব্রুটাল ওয়েজ অল সে ইমপ্লিমেন্ট করেছে জনগণের বিরুদ্ধে। আসছি শেখ হাসিনার স্বৈরাচারের পতন হয়েছে, জাদুঘরটা কেমন করে এসে এগুলো দেখার জন্য আসতেছি। ফ্যাসিস্ট হাসিনার কলরুম এখন তারই অপকর্মের গোপন নথির সংগ্রহশালা। মেঝেতে কাচে বাঁধানো 5 আগস্টের গণরোষের ফলে সৃষ্ট ক্ষত। নিচতলা জুড়ে দর্শনার্থীরা দেখতে পাচ্ছেন ফ্যাসিবাদী আমলের গুম খুন, বিরোধী দলের ওপর দমন নিপীড়ন, শাপলা চত্বর, পিলখানা হত্যাকাণ্ড সহ নানা ঘটনার স্মৃতিচিহ্ন। স্মৃতিস্বরূপ বলে যেখানে যা রাখলো ওইগুলি দেখতেছি করতেছি। যার পরিবারের গেছে তারা কষ্টটা বুঝতেছে। জি হোক, যাতে কোনো অন্যায় অবিচার এরকম কাজ কেউ না করতে পারে। সারা বাংলাদেশের শহীদদের স্মৃতিগুলো কোন জায়গায় কিভাবে আছে, এই জিনিসগুলো অনেক দিন যাবৎ দেখার খুব আগ্রহ ছিল। হাসিনার শয়নকক্ষ সাজানো হয়েছে শহীদ আবু সাইদ, ওয়াসিম আকরাম সহ জুলাই শহীদদের জামা কাপড়, জুতা, চশমা আর নানা স্মৃতিস্মারকে। দর্শনার্থীরা বলছেন শহীদদের এই স্মৃতিচিহ্ন ভবিষ্যৎ প্রজন্মকেও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে অনুপ্রাণিত করবে। যেসব যারা শহীদ হয়েছে মাদের কাছে যে আকুট মিনতি করে যে পত্রগুলো লেখছে, এটা আমাদের সকলে দেখা উচিত এবং জানা উচিত। শেখ হাসিনার ফ্যাসিবাদী আচরণের চূড়ান্ত পর্যায়ের চরম পর্যায়ের চিহ্নগুলি এখানে দেখেছি। বৃহস্পতিবার ছাড়া প্রতিদিন 3টি সেশনে সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সাধারণ দর্শনার্থীরা এটি পরিদর্শন করতে পারবেন। টিকিট কাটা যাবে জাদুঘরে এসে, আছে অনলাইনে টিকিট কাটার ব্যবস্থাও। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। নোয়াখালী অঞ্চলের সবজির মারাত্মক বিপর্যয় ঘটে গেছে এবারের ভারী বৃষ্টি। এতে চরম লোকসানে সেখানকার সবজি চাষিরা। জেলা কৃষি অধিদপ্তর বলছে ক্ষয়ক্ষতির পরিমাণ 18 কোটি টাকারও বেশি। এখন ঋণ শোধের তাড়নায় পালিয়ে থাকছে সবজি চাষিদের অনেকেই। প্রতিনিধি মাওলা সুজনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শসা শেষ, তারপরে বরবটি শেষ, ধুন্দুল শেষ, এরপরে করলা শেষ, মানে টোটাল মোট কথা হলে তরকারি শেষ। সবজি বীজ রোপণের মৌসুমে ছিল প্রচণ্ড রোদ, তা সবজিতে পরিণত হওয়া মাত্র শুরু হলো টানা বৃষ্টি। এই দুয়ে মিলে বরবাদ হয়ে যায় চাষিদের স্বপ্ন। মিষ্টি কুমড়া করছি, শসা করছি, বরবটি করছি। ধরেন আমার ধরে 2 থেকে 2.5 লাখ টাকার মতন আপনার খরচ হয়েছে। এখনও দেখা গেছে ওভার বৃষ্টির কারণে আপনার ফলনের টাইমে এখন মানে সব কৃষিটা নষ্ট হয়ে গেছে। করলা, শসা, ঝিংড়ে, মূলাম, পুঁই শাক, লাল শাক সব কিছু মানে ভ্যারাইটি যাই আছে শসা সব কিছুই করছি, ভেন্ডি, লাউ এগুলো আর কি। জেলা কৃষি বিভাগের তথ্য মতে নোয়াখালীতে এবার গ্রীষ্মকালীন সবজির আবাদ হয়েছে 4,812 হেক্টর জমিতে। এর মধ্যে নষ্ট হয়ে গেছে 950 হেক্টর জমির সবজি। নিজেদের জমানো টাকা আর বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিয়ে সবজি আবাদ করা চাষিরা বড় ধরনের লোকসানে পড়ে অনেকটাই দিশেহারা। সবজি সরবরাহ কম থাকায় এর প্রভাব পড়েছে খুচরা বাজারে, বিক্রি হচ্ছে বাড়তি দামে। বিভিন্ন এনজিও থেকে প্রায় 2,10,000 টাকার মতো ঋণ করেছি, আর আমার কিছু নিজের আছে বেচা কেনার থেকে, ওইখান থেকে আমি নিজে ওগুলো খরচ করছি। আমার তো এখন সবগুলো সবজি শেষ হয়ে গেছে। আমি মাত্র 20,000 টাকার মতো বিক্রি করছি। এখন আমার 4 লক্ষ টাকা ঋণ আছে। আমি এখন বাচ্চা কাচ্চা নিয়ে চলতে পারতেছি না ঋণের কারণে। এখন ঋণালারে দেখলে বা কিস্তি লাইলে আমি অন্যদিকে যাই লুকাই থাকতে হবে। 4 লক্ষ টাকা ঋণ করে মনে করেন না আপনার সবজি করছিলাম, কিন্তু কখন মনে করেন না কোনো সরকারের থেকে কোনো কিছু কখনো পাই নাই। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করছে জেলা কৃষি বিভাগ। সরকারি বরাদ্দ পেলে ক্ষতিগ্রস্ত চাষিদের সহায়তা দেওয়া হবে। গ্রীষ্মকালীন সবজি এবছর আবাদ হয়েছে নোয়াখালীতে 11,000 হেক্টর জমিতে।
তার মধ্যে এখন দণ্ডায়মান আছে 4000 হেক্টর। 4000 হেক্টর থেকে অতি বর্ষণের কারণে আমাদের 627 হেক্টর জমি সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা কৃষকের তালিকা করতেছি যাতে প্রণোদনার মাধ্যমে তাদেরকে আমরা সবজি বীজটা দিতে পারি, যাতে তারা ক্ষতি পুষিয়ে দিতে পারে। চলতি মৌসুমে নোয়াখালীতে ক্ষতিগ্রস্ত সবজি চাষি 12,500-এরও বেশি। কিছুটা হলেও সরকারি সহযোগিতার আশায় তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব, শিরোনামগুলো আরো একবার জানিয়ে। পলাতকদের ভারতের মাটিতে কথা বলতে দেয়া বাংলাদেশের জন্য উদ্বেগের বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। শেখ হাসিনাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ভারত, অভিযোগ রিজভী। রাজধানীর চারদিকে নদী রক্ষায় প্রধানমন্ত্রীর নির্দেশনা। সাক্ষাৎ আর উপহারে স্বপ্ন পূরণ রংপুরের স্কুল ছাত্রী আর রাজধানীর এক নিরাপত্তা কর্মী। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল শিবির সংঘর্ষ, উদ্বেগ আর আতঙ্ক সাধারণ শিক্ষার্থীদের মধ্যে। জুলাই অভ্যুত্থানের পরও পুরনো চিত্র বজায় থাকায় হতাশা। সংকট কাটার বার্তা গ্যাস আর বিদ্যুৎ সরবরাহে। এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু, 2-1 দিনের মধ্যে স্বাভাবিক হবে সারা দেশে আসা জ্বালানি মন্ত্রী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshinews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinews।